প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এস এম আকাশ। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, নলকূপ থেকে পানি উঠছে না, সুপেয় পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন অনেক এলাকার মানুষ। চাষাবাদের জন্য পানি পাওয়াও কঠিন হয়ে যাচ্ছে। এই যে পানির স্তর নেমে যাচ্ছে, এর কারণ কি, পরিবেশ এবং কৃষিতে এর প্রভাব কি, এবং কীভাবে এর থেকে উত্তরণ হতে পারে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি আছেন, দুজন স্টুডিওতে এবং একজন অনলাইনে আছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আমার বাম দিক থেকে অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমাদের সাথে রয়েছেন গওহর নঈম ওয়ারা, লেখক ও গবেষক, এবং আমাদের সাথে অনলাইনে রয়েছেন অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার, ভূতত্ত্ববিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। আমি শুরুতে গওহর নঈম ওয়ারা, আপনি কিছুদিন আগে যশোর, কুষ্টিয়া এলাকা ঘুরে এসেছেন। ওই এলাকার যে ভূগর্ভস্থ পানির অবস্থা, নলকূপ এবং যে পরিবেশ কৃষির অবস্থা, এগুলো দেখে এসে আপনি একটা লেখাও লিখেছেন। তা আপনার কাছে শুরুতে জানতে চাই, কি অবস্থা দেখলেন? ধন্যবাদ। আসলে কৃষির অবস্থা, বিশেষ করে যারা পানির উপর নির্ভর করে জীবনযাপন করে, বিশেষ করে কৃষিকাজ করেন, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন বলতে হবে। কারণ ওই এলাকাটা আমাদের যশোর এবং কুষ্টিয়া অঞ্চল গঙ্গা কপোতাক্ষ প্রজেক্টের আন্ডারে একটা সেচ ব্যবস্থা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। 60-এর দশক থেকে এটা কাজ শুরু করে এবং পরবর্তীতে আমাদের ফারাক্কা যখন চালু হয় তারপর থেকে এই পানির সংকট দেখা দেয়। এখন ওখানে খুবই প্রকট। এবছরে 3টে পাম্পের ভিতরে 2টা পাম্পই নষ্ট ছিল। একটা পাম্প দিয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো মতে কিছু সেচ দেওয়া হয়েছে, কিন্তু যেটা আমাদের বড় এবং যখন পানিটা বেশি দরকার হয় সেই সময় এটা আর তারা দিতে পারে না। ফলে মানুষ চাষবাসের জন্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে তারা কাজ শুরু করে, কিন্তু যেহেতু দেরি করে হয়েছে সেই জন্য অনেকে একটু দেরিতে ফসলে আসছে। মানে ধানে দুধ আসা বলে, যে যখন আসছে তখন পানির একটু দরকার হয় বেশি, এই সময় তারা পানি পাচ্ছে না। এবং পানি না পাওয়ার কারণে তারা যখন আগের যে শ্যালো ডিপ এগুলো বসিয়েছিল সেগুলোতে এখন আর পানি পাচ্ছে না। যাদের কাছে আরও বেশি দামের ডিপ টিউবওয়েল আছে, অথবা ওই এলাকায় অনেকে বলে সাবমার্জেবল ডিপ টিউবওয়েল আছে, তারা কিছুটা পেরেছে, বাকিদের জন্য খুবই কষ্টকর হয়েছে। এটা তো গেল কৃষিতে। যারা আর বাড়িতে যারা ব্যবহার করে, যেহেতু সাবমার্জেবল পাম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে হ্যান্ড টিউবওয়েল আর কাজ করছে না। মানে মানুষের একজনের পানি 10 জনের পানি একজন নিয়ে নিচ্ছে, মানে যার কাছে টিউবওয়েল আছে। ফলে ওই পানি, খাবার পানিরও যথেষ্ট অভাব হচ্ছে এটা দিন দিন, এবং অনেক জায়গায় মানুষকে পানি কম করে খেতে হচ্ছে বা পান করতে হচ্ছে। এটা একটা ওই এলাকার জন্য একটা বড় সংকটের ব্যাপার। নদীতে পানি নাই একদিক দিয়ে, এবং খালগুলো সব শুকিয়ে গিয়েছে, এবং এই খালগুলা নদীগুলোতে পানি থাকলে পানির স্তরটা একটু মানুষের নাগালের মধ্যে থাকতো। সেটা যেহেতু নাই, এবং যার ক্ষমতা আছে সে ডিপ টিউবওয়েল ব্যবহার করছে, ফলে অন্য যাদের ক্ষমতা নাই তাদের পক্ষে টিকে থাকা, কৃষিতে থাকা, দৈনন্দিন জীবনযাপন, এবং ওই অঞ্চল কুমারখালী অঞ্চলটা জানেন আপনি, তাঁতের জন্য বিখ্যাত। সেখানেও অনেক পানি লাগে এবং ভালো পানি লাগে। ওটা আপনার অন্য যে সমস্ত আয়রনযুক্ত পানি দিলে হবে না, নদীর পানি বা অনেক ডিপের পানি লাগে। তো সেটা একটা বড় হচ্ছে। যশোরে যে আরেকটা জিনিস ক্ষতিকর হয়েছে সেটা হলো আমাদের 60% মাছের পোনা আসে যশোর থেকে, হ্যাচারিগুলা থেকে। হ্যাচারিগুলা তারা কুলাতে পারছে না, এবং আরও মজার জিনিস হচ্ছে হ্যাচারিগুলো যে তারা অক্সিজেন দিয়ে মাছগুলোকে বাঁচিয়ে রাখতো, যেহেতু ইলেকট্রিসিটি খুবই অনিয়মের মধ্যে চলে গেছে, সেজন্য তারা পেরে উঠছে না। পেরে না ওঠার আরেকটা কারণ হলো, আগে হ্যাচারির যে বিদ্যুতের কস্ট, সেটা কৃষিতে যে কস্ট সেই কস্ট ধরা হতো, এখন এটাকে শিল্প হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে তাদের দাম বাড়ছে, কিন্তু তারা পাচ্ছে না, এবং ফলে 2-1 যা ডিম ফুটিয়ে মাছের পোনা তৈরি করার চেষ্টা করেছিল তারা প্রায় অর্ধেক পোনা পেয়েছে অনেকে। তো এটা কিন্তু অনেক লং টার্ম একটা এফেক্ট হবে। এটা কিন্তু এই বছরেই শেষ হয়ে যাচ্ছে তা না। যদি মাছের পোনা যদি না পারে, এই যে বর্ষা শুরু হলেই
মাছের পোনার চাহিদা আসবে, তখন তারা পোনা দিতে পারবে না। মানুষ যারা চাষ করবে, যারা জমি লিজ নিয়ে বা পুকুর লিজ নিয়ে বসে আছে, তাদের জন্য একটা বড় সেটব্যাক হবে। আমরা এই পর্যায়ে আমরা এই যে কুষ্টিয়া, যশোর বা বিভিন্ন এলাকায় যে সমস্যা, যে পানির স্তর নেমে যাওয়া এবং কি সমস্যা হচ্ছে এবং কিভাবে উত্তরণ হতে পারে, তার একটা প্রতিবেদন আমরা তৈরি করেছি। সেটা একটু দেখে এসে আমি অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার কাছে জানতে চাইব যে কেন এগুলো হচ্ছে। আমরা আগে প্রতিবেদনটা দেখি। চলতি গ্রীষ্মের তাপপ্রবাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না। দেশের অন্যতম বড় নদী পদ্মাতে পানি কমে গেছে, ফলে এই নদীর উপর নির্ভরশীল অনেক ছোট বড় নদ নদী ও জলাধারেও পর্যাপ্ত পানি মিলছে না। একসময় জিকে প্রকল্পের মাধ্যমে এই এলাকায় সেচ কাজ চললেও গত কয়েক বছর ধরে তাও সম্ভব হচ্ছে না। তাই কৃষকদের ভরসা এখন ডিপ টিউবওয়েল। বিশ্লেষকরা বলছেন, যত্রতত্র এই ডিপ টিউবওয়েল স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে। বিপরীতে ভূগর্ভে পর্যাপ্ত পানি প্রবেশ করছে না। অনেক গভীর নলকূপ এলাকায় কৃষকরা সেচের কারণে বসাতে বাধ্য হয়েছে। তো সেটা একটা জলস্তর নেমে যাওয়ার একটা বড় কারণ। বহুতল বিশিষ্ট বাড়ি, তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে যাদের, এবং ডিপ টিউবওয়েল যেহেতু পানি টেনে নিচ্ছে, সেই জন্য যারা সাধারণ হ্যান্ড পাম্প ব্যবহার করতো সেগুলোতে পানি নেয়। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও জলাধারের পানি ভূগর্ভে প্রবেশ করে, কিন্তু পাকা অবকাঠামো বৃদ্ধির কারণে তা কমে গেছে। সয়েলের টেক্সচার এবং স্ট্রাকচার, টেক্সচারগুলো ফাইন টেক্সচার যখন হয়ে যায়, মানে ক্লে টাইপের, তো ক্লের পরোসিটি হাই কিন্তু পারমিয়েবিলিটি লো, ফলে ওইটার ভিতর দিয়ে পানি ইনফিল্ট্রেটেড খুবই কম হয়। ফলে আমাদের এগ্রিকালচার ল্যান্ডগুলোতে এই প্রবলেমগুলো হয়ে গেছে, ইনফিল্ট্রেশন খুবই কম হচ্ছে, এটাও একটা প্রবলেম। ভূগর্ভে পানি ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা আমরা রাখছি না। আগে প্রত্যেক বাড়িতে কুয়া ছিল, কুয়াগুলো তো ওয়াটারটাকে নিচে নিয়ে যাওয়ার কাজে হেল্প করতো। কুয়া এখন কোনো বাড়িতে নাই, প্রায় ভূগর্ভস্থ পানিটাকে রিচার্জিংয়ের ব্যবস্থা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের মাঠে ভূগর্ভে পানি পাঠানোর একটি প্রকল্প রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উদ্যোগের পাশাপাশি পানির অপচয় বন্ধ এবং বৃষ্টির পানি জমিয়ে ভূগর্ভস্থ পানির স্তর উপরে তোলা সম্ভব। এখানে একটা ক্যানেলের মতন কাটছে, এখানে পাথর ফেলাইছে, আমরা দেখছি পাথর দিচ্ছে, আর এখানে বোরিং করে এখানে পাইপ ঢুকাইছে নিচের দিকে, তারপরে এই জালের নেটটা লাগাইছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে সমস্যা, যে এই যে পানির স্তর নেমে যাওয়া, এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, একদিনে তো আর হয়নি। তো এটা কি শুধু এই যে গভীর যে নলকূপ বসানো, এটাই কি একমাত্র কারণ, না আরও কোনো কারণ আছে আপনার দৃষ্টিতে? আপনি যেহেতু ভূতত্ত্ববিদ, আপনার গবেষণা কি বলছে? সেই সাথে এই যে পানির স্তর নেমে যাওয়ার কারণে আমরা আসলে কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি? জি, ধন্যবাদ দেশ টিভি, দীপ্ত টিভির ভাবনা, দেশ ভাবনা অনুষ্ঠানের সঞ্চালক এবং দর্শকদের। যে প্রশ্নটা করলেন এবং যে প্রতিবেদনটা দেখলাম শেষে যে অংশটা, সেটা আসলে আমি যখন শহীদুল্লাহ হলে প্রভোস্ট ছিলাম, তখন আমি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা প্রজেক্ট নিয়ে জলাশয়, যেটা আপনার জলাবদ্ধতা দূরীকরণের একটা প্রকল্প নিয়ে শহীদুল্লাহের সবচেয়ে নিচু এলাকায় এই কূপটা করেছিলাম, ওয়াটার রিটেনশন ওয়েল, যেখানে পানি ফিল্টার করে আপনার ভূগর্ভে এটা পাঠিয়ে দেওয়া আর কি। এখন মূলত হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত আমাদের পানির চাহিদা বাড়ছে। এটা আপনার গভর্নর মোয়ারা উনি যেটা বললেন যে 60-এর দশকে আমাদের যে টিউবওয়েল ছিল, বা আস্তে আস্তে এটা দেখতে হবে যে আমাদের জনসংখ্যা তখন কত ছিল, 7.5 কোটি, এখন 18 কোটি। এর সাথে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কি করেছি? ইন্ডাস্ট্রি, প্রচুর ইন্ডাস্ট্রি করেছি, যে আমাদের প্রয়োজনেই, তাই না? তো সেখানে আমাদের জনবসতি বেড়েছে, হাউস হোল্ডে আমাদের পানির অনেক প্রয়োজন হচ্ছে। আগে আপনার কৃষি জমিতে একটা জমিতে আপনার একটা ফসল হতো, আর হচ্ছে আপনার শীত মৌসুমে সবজি হতো।
এখন আপনার একই জমিতে যেহেতু আমাদের এগ্রিকালচার ফিল্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে, আপনার একই জমিতে আপনার 2-3 মৌসুমে সে ফসল ফলানো হচ্ছে, সেটার জন্য আপনার সেচের প্রয়োজন হচ্ছে। তো নানা কারণে আসলে আমাদের পানির চাহিদা সময়ের সাথে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং যেহেতু আপনার আগে 60-এর দশকের দিকেও 50-60-এর দশকে বেশিরভাগ মানুষই ব্যবহার করতেন আপনার হচ্ছে সারফেস ওয়াটার, 60-এর দশক থেকে টিউবওয়েলের পানি ব্যবহার শুরু হয়েছে, তাও সেটা সীমিত আকারে। তো এবং সেখানে সারফেস ওয়াটারও তখন আপনার হচ্ছে তখন কন্টামিনেশন একদম কম ছিল। এখন আস্তে আস্তে জনসংখ্যা বাড়ানোর জন্য আপনার অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির কারণে সেখানে সারফেস ওয়াটারেও আপনার কন্টামিনেশন বেড়ে যাচ্ছে, সেটা ব্যবহারের অনুপযুক্ত হচ্ছে, যার ফলে আপনার টিউবওয়েল ভূগর্ভস্থ পানির ব্যবহার সর্বক্ষেত্রে এটা বেড়ে যাচ্ছে। এখন বিশেষ করে আপনার হচ্ছে একই জমিতে আপনার কয়েকটা ফসল উৎপাদনের জন্য আমাদের সেচের খুব প্রয়োজন, যেটা কুষ্টিয়া অঞ্চলে গঙ্গা কপোতাক্ষ যে ইরিগেশন ক্যানেল ছিল সেটাও আপনার হচ্ছে এখন সেইভাবে আর এফেক্টিভ ওয়েতে সেটা দিতে পারছে না, বা দেশের অন্যান্য অঞ্চলে সেই ইরিগেশন ক্যানেল নেই, যার ফলে আমাদের কৃষকরা বেশিরভাগই হচ্ছে আপনার তাহলে আমরা এই যে সৈয়দ হুমায়ুন আখতার, তাহলে আমরা কি মানে কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি? হ্যাঁ, সেটা আমি বলছি, একটু আমাকে সময় দেন। যে মোট কথা হচ্ছে আমাদের পানির ব্যবহার দিন দিন সর্বক্ষেত্রে বেড়ে যাচ্ছে, পানীয় জল থেকে শুরু করে আমাদের ফসল উৎপাদন। এর ফলে কি হচ্ছে, সেকেন্ডারি এফেক্ট হিসাবে ফুড সিকিউরিটি, ইন্ডাস্ট্রির যেসব প্রোডাক্ট হবে সেখানে আপনার সেটা রিস্কের মধ্যে চলে যাচ্ছে। এবং ভবিষ্যতে আমাদের যে জিনিসটা হবে যে আমাদের বাংলাদেশে খাল নদীর দেশ বাংলাদেশ, নদী নালার দেশ বাংলাদেশে পানি থাকা সত্ত্বেও আমরা পানীয় জল পাবো না। হ্যাঁ, সেখানে আপনার হয়তো দেখা যাবে যে 1 কিলোমিটার অর্থাৎ 1000 2000 গভীরতায় আমাদের যে সেই পানি উত্তোলন করতে হবে, সেটার জন্য আপনার উপরে ভূপৃষ্ঠ দেবে যাচ্ছে, যেটা আমাদের জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এর মাধ্যমে আমরা দেখছি যে ঢাকা শহরে আধা ইঞ্চি করে এটা দেবে যাচ্ছে এই ভূগর্ভস্থ পানি তোলার জন্য। এখন এর ফলে আর একটা যে জিনিসটা হচ্ছে যে আপনার যেহেতু ভূগর্ভের পানি নিচে নেমে যাচ্ছে, আমাদের উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানি সেটা ইনফিল্ট্রেশন হয়ে সেখানে লবণাক্ততা বাড়ছে এবং আস্তে আস্তে উত্তরের দিকে আমাদের এইদিকে ল্যান্ডে এটা প্রবেশ করছে, যার ফলে পরবর্তীকালে আপনার হচ্ছে যারা ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করে ইরিগেশন করছেন সেখানেও আপনার এটা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তো আমাদের এখন থেকেই আসলে চিন্তা করতে হবে যে এখন আমাদের সারফেস ওয়াটারের ব্যবহারটাকে বাড়াতে হবে, সেরকম ফিল্টার করে, যেটা ওয়াসা ইতিমধ্যে মেগা প্রকল্প নিয়েছে এবং সেখানে আস্তে আস্তে তারা আগে যেখানে মোর দেন 90% ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার হতো, সারফেস ওয়াটার লেস দেন 10% ব্যবহার হতো, সেখানে ক্রমান্বয়ে তারা আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করে সারফেস ওয়াটারের ব্যবহার 60% বা তারও বেশি এখানে নিয়ে আসার তারা প্রকল্প গ্রহণ করেছে। এবং এটা একটু সময় লাগবে, তারপরও আমাদের কিন্তু বিভিন্ন রকমের ঝুঁকিটা থেকেই যাবে। যে কোন ঝুঁকির মধ্যে আমরা পড়তে যাচ্ছি, কৃষিতে এবং পরিবেশে এবং আমাদের খাদ্য নিরাপত্তায় কতটা সংকট দেখা দিতে পারে এবং কিভাবে সেই সংকট থেকে উত্তরণ হতে পারি, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে এই পর্যায়ে আমি এখন কথা বলবো অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। আপনি কৃষি অর্থনীতিবিদ, আপনি দুইজনের আলোচনা শুনলেন। এখন আপনি কৃষি অর্থনীতিবিদ হিসাবে কৃষিতে এই যে পানির স্তর নেমে যাওয়ার ফলে কৃষিতে কোন ধরনের প্রভাব পড়ছে? দেখুন, আসল সমস্যাটা হচ্ছে যে যেই পানি আমরা ব্যবহার করছি, ভূগর্ভ থেকে যতটুকু পানি আমরা উত্তোলন করছি সমপরিমাণে রিচার্জ হচ্ছে না, পুনর্ভরণ হচ্ছে না। এটা হলো সমস্যা এবং এই সমস্যাটা এবার অনেক বেশি প্রকট। তার কারণ হলো যে প্রচণ্ড খরা, দীর্ঘ খরা এবং সারফেস ওয়াটার যেটা আছে, ভূপৃষ্ঠ পানি, এটা অনেক জায়গায় শুকিয়ে গেছে, যার জন্যে আমরা সারফেস ওয়াটার ইউজ করতে পারছি না এবং ভূগর্ভস্থ পানির উপরে চাপ বেশি পড়ছে, যে কারণে অনেক জায়গায় নলকূপ শুকিয়ে যাচ্ছে, গভীর নলকূপ শুকিয়ে যাচ্ছে, পানি উঠছে না। এটা আমরা সচরাচর বরেন্দ্র এলাকায় শুনতাম যে এই সমস্যাটা বেশি। তার কারণ হলো যে
প্রচুর ডিপ টিউবওয়েল সেখানে বসেছে এবং স্পেসিং একটা থেকে আরেকটা স্পেসিংটা বেশি, তা পানি উত্তোলন হচ্ছে অনেক বেশি। তো এই সমস্যাটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এত বেশি প্রকট ছিল না যতটা প্রকট হয়েছে এবারে, এবং এবারে প্রায় সব জায়গাতেই শোনা যাচ্ছে যে পানি পাওয়া যাচ্ছে না, এবং অন্যদিকে সারফেস ওয়াটারও পাওয়া যাচ্ছে না, ওটাও শুকিয়ে তলানিতে চলে গেছে। এখন তার বড় প্রভাব এই বছর আমরা বরুতে দেখেছি, যে বরুটা পেকে গেছে ধানটা, সেটার জন্য কোনো সমস্যা হয় নাই, কিন্তু যেটা নাকি থোর অবস্থায় আছে বা তখনও পেকে যায় নাই, সেখানে পানি কিছুটা ধরে রাখা দরকার হয় কয়েকদিন, সেই পানিটা ধরে রাখা যায় না, যার জন্য অনেক জায়গায় থোর এটা হয়ে গেছে, আপনার শুকিয়ে গেছে, ধান শুকিয়ে গেছে। তো এখানে একটা বিরূপ প্রভাব হয়েছে। সবচেয়ে বেশি অভিজ্ঞত হয়েছে মাছে, যেমন পুকুরগুলো যেখানে কালচার ফিশারি, সেখানে মাছের সমস্যা একটা বড় হলো যে প্রচণ্ড রোদ, খরতাপ, কাজে পানিটা শুকিয়ে গেছে, আবার পানিটা উষ্ণ হয়ে গেছে, কাজে সেখানে যে মাছ রাখা আছে সেই মাছগুলো ভেসে গেছে, কোথাও কোথাও মাছ মরে গেছে। আমাদের যে সবজিগুলো মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। আপনি বাজারে গেলে দেখবেন যে আজকে কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু তার আগে যে সবজি শুকনা। তারপরে আম, বিশেষ করে এখন তো আমের সময়, সামনে আর 15 দিন পরে আম উঠতে শুরু হবে বাজারে। তো যখন থেকে খরা শুরু হলো তখন কিন্তু আমগুলো ছোট, এবং সেই আমগুলো শুকিয়ে এটা হলুদ বরণ ধারণ করে এবং তারপরে পড়ে যায়। এই ধরনের ক্ষতি আমে হয়েছে, লিচুতেও খুব দারুণভাবে ক্ষতি হয়েছে। কাঁঠালও সামনে আছে, কিন্তু কাঁঠাল ততটাও না যতটা আম এবং লিচুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি গবাদি পশু, হাঁস মুরগির ক্ষেত্রে ও কিন্তু প্রচুর সমস্যা হয়েছে, যেমন হিটস্ট্রোকে অনেক জায়গায় পশু মারা গেছে। বিশেষ করে আপনার যে হাঁস মুরগির ক্ষেত্রে মড়ক লেগেছে, অনেক জায়গায় মড়ক লেগেছে। তো মোটামুটিভাবে কৃষির সকল ক্ষেত্রেই এর একটা বিরূপ প্রভাব পড়েছে। আপনার কাছে আবার আসবো ওরা, আপনি এই যে জিনিসগুলো দেখছেন, গবেষণা করছেন, এই যে আমাদের দেশে এই পানির স্তর নেমে যাওয়া, আপনি গভীর নলকূপের কথা বললেন, যে আমরা সাধারণ নলকূপ থেকে পানি উঠছে না, তো তার মানে এটা একটা প্রয়োজনের কারণে এটা করা হয়েছে, যেহেতু হচ্ছে না। কিন্তু কতটা মানব সৃষ্ট আর কতটা প্রাকৃতিক এই যে পানির স্তর নেমে যাওয়া, মানে আমরা কি শুধুই আমাদের কারণেই হয়েছে, নাকি জলবায়ুর প্রভাবও আছে? হয়তো জলবায়ুর প্রভাব আছে, হয়তো কম আছে বা বেশি আছে, কিন্তু আমাদের মানুষের যে চাপটা আমরা প্রয়োজনে করছি, যেমন ধরেন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে, ব্যবহার করছে, সেটা নিয়ন্ত্রণের বাইরে। একটা জায়গা আমি কিনতে পারি, কিন্তু জায়গার নিচে যে পানি আছে, সুপেয় পানি আছে, সেটা আমি যথেচ্ছা ব্যবহার করতে পারি না, সেখানে কোনো লাগাম নাই। আবার আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রেও দেখেন, আমরা পানি অনেক অপচয় করি। আমরা যতটুকু দরকার তার চেয়ে বেশি পানি ঢালি, তার চেয়ে বেশি পানি নষ্ট করি। ওয়াসার পানি বা নিজেদের পানি, সব জায়গায় আমাদের অপচয়টা অনেক বড়। তো এই অপচয়গুলো যদি আমরা রোধ করতে পারি, এবং এগুলো হয়তো সরকারের করার অনেক কিছু আছে, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবেও অনেক কিছু করার আছে। নিয়ন্ত্রণ করা, পানির অপচয়গুলো রোধ করা, এবং সর্বোপরি বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা, যেটা আমাদের এখানে আগে ছিল। আমাদের বরেন্দ্র অঞ্চলের উদাহরণ আমরা দিলাম, কিন্তু আপনি যদি এটা 70-এর দশকে একটা স্পার্সও একটা ছবি করেছিল পুকুরের হিসাব নিয়ে, তখন দেখা যাচ্ছে নওগাঁ অঞ্চলে সবচেয়ে বেশি পুকুর। যেখানে খরা থাকে সেখানে পুকুরের মানুষ যায়, মানে রেইন ওয়াটার হারভেস্টিং তাদের অত্যন্ত পুরানো জিনিস। পরে ওইসব জায়গায় যখন গিয়েছে মানুষ মাছ চাষের জন্য গিয়েছে, এইসব পুকুর আর সেই পুকুর নাই, পুকুরগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে রাজস্থানেও দেখবেন 7 দিন বৃষ্টি হয়, কিন্তু সেখানে এই অঞ্চলে উপমহাদেশের সবচেয়ে বড় বড় পুকুরগুলো রাজস্থানে, তারা তালাব বলে, এবং সেখানে তারা পানি ধরে রাখে। 7 দিনের পানি নিয়ে তারা সারা বছর চলে। আর আমরা 7 মাসের পানি, আমাদের অনেক পানির অভাব। তো এই অঙ্কটা তো মেলাতে হবে। এটা আমাদের খুব সহজ অঙ্ক। আমরা যদি আকাশের পানিটা ধরে রাখতে পারি, ব্যবহার করতে পারি এবং ন্যায্য ব্যবহার করতে পারি, আমার পানি আছে বলে আমি পানি নষ্ট করব, এটা না করে পানিটা যে একটা আল্লাহর নিয়ামত, এবং এটাকে খুবই হিসাবের সাথে খরচ করতে হবে, তাহলে আমরা মনে হয় আমরা সংকটের
প্রায় ৮০% সমাধান করতে পারবো। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, আপনি আপনার শুরুর বক্তব্যে বলেছিলেন যে শহীদুল্লাহ হলে যে উদ্যোগটা আপনি নিয়েছিলেন এটা একটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, এবং আপনি সরকারের উদ্যোগের কথা বলছেন, ওয়াসার উদ্যোগের কথা বলছিলেন। এই যে আমরা এই যে মানে স্তর নেমে যাওয়া এবং ঝুঁকি মোকাবেলায় মানে পানির বিজ্ঞানসম্মত ব্যবহার এবং আমাদের আচরণ বা সরকারের যে উদ্যোগ সেগুলোকে আপনি কিভাবে বলবেন? আমরা যতই রেশনিং করি বা সচেতন হই না কেন, আমাদের পানির ব্যবহার বাড়বে। কেন আমরা যদি ডেভেলপ করতে চাই তাহলে পানির ব্যবহার অবশ্যই বাড়াতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা জিনিস যে আগে যে পরিমাণ বৃষ্টিপাত হতো এখন সেই বৃষ্টিপাতের পরিমাণটাও অনেক কমে গেছে, এবং এর জন্য হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জ, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যে আরবানাইজেশন হচ্ছে তাতে আমার পুরা হচ্ছে কংক্রিট, সেখানে আপনার উন্মুক্ত জায়গা নাই যেখানে পানি আবার হচ্ছে রিচার্জ হতে পারে, ইনফিল্ট্রেট করে আবার রিচার্জ হতে পারে, সেটাও আমাদের নেই। তো তারপরও আমি যদি আরবান এরিয়া ভার্সেস আপনার ভিলেজ এগ্রিকালচার ল্যান্ড, তাতে হয়তো এই পার্সেন্টেজটা হয়তো খুব একটা বেশি না। মোট কথা হচ্ছে যে আমাদের যেটা জাহাঙ্গীর বললেন যে আমাদের যে পরিমাণ আমরা পানি ব্যবহার বা উত্তোলন করছি সেই পরিমাণ রিচার্জ হচ্ছে না, এবং ভবিষ্যতেও এই যে দুটার পার্থক্যটা বাড়তেই থাকবে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামতে থাকবে। তো আরেকটা জিনিস যে আপনার আমি যেটা দেখছি এখন আরবানাইজেশনের ফলে প্রত্যেকটা সিটিতেই আপনার হচ্ছে জলবদ্ধতা বেড়ে যাচ্ছে। এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া অর্থনীতির উপরে, স্বাস্থ্যের উপরে হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি এবং পানির স্তর নিচে নামে যাওয়ার আর এই দুটা জিনিস একসাথে অ্যাড্রেস করার জন্য আমি এই রিটেনশন ওয়েলটা আমি করি পরীক্ষামূলকভাবে। এবং এটাই যদি মনে করেন যে আপনার ওয়াসা, ঢাকা ওয়াসা এবং হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, তারা দুটো আলাদা আলাদা ভাবে তারা যে জলবদ্ধতার উপরে কোর্স অফ মানি, তাদের ইয়ারলি যে বাজেট, তারা কিন্তু এফেক্টিভ ওয়েতে কোনো কাজ করতে পারছে না। তো আমি যে পরীক্ষামূলক যে পাইলট প্রজেক্ট নিয়েছিলাম সেটা ভেরি সাকসেসফুল, এবং সেটা যদি তারা গ্রহণ করে তাহলে আমরা এই আরবান এরিয়াতে বা বিভিন্ন জায়গায় যেখানে জলবদ্ধতা সেখানে আপনার হচ্ছে রিটেনশন ওয়েল করে পানিটা ফিল্টার করে আমরা ভূগর্ভে পাঠিয়ে দিলে তাহলে আমাদের পানির অপচয়টা কম হচ্ছে এবং আমাদের ভূগর্ভের পানি স্তরটা হেরে নিচে নেমে যাওয়ার হারটা কমে আসবে, এই একটা জিনিস। আর আমাদের হচ্ছে সারফেস ওয়াটারের ব্যবহারটা বাড়াতে হবে। আর আমরা যদি সুদূর প্রসারী যদি আমরা দৃষ্টিভঙ্গি প্রসারিত করি সামনের দিকে, আগামী 75-100 বছর পরে কি অবস্থা হবে, কারণ সেটাও আমাদের এখন থেকেই চিন্তা করতে হবে। সেই হিসেবে আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা একটা যৌথ গবেষণা প্রকল্প নিয়েছি, তাতে আমরা কোস্টাল বেল্টে আমরা একটা সার্ভে করেছি, ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে। সেটাতে হচ্ছে যেটা আমরা জানি যে কোস্টাল বেল্টে হচ্ছে লবণাক্ত পানি, সেই লবণাক্ত পানির স্তরের নিচে মিঠা পানি আছে কিনা সেটার অনুসন্ধান আমরা করেছি। এটাও খুব এনকারেজিং যে আমাদের সেই কোস্টাল বেল্টের দুটা জোনে আমরা মিঠা পানির অবস্থান পেয়েছি, এবং আমাদের টার্গেট হচ্ছে বঙ্গোপসাগরের যেটা মহিষপান, সেইখানে আপনার মহিষপানে আপনার নিচে ভূগর্ভের নিচে সেখানে আমরা করছি যে মিঠা পানি আমরা পাবো। কারণ নিউ জার্সির এরকম শেল মহিষপানেও তারা মিঠা পানি পেয়েছে, এবং এর পিছনে ভূতাত্ত্বিক কারণ রয়েছে যে প্লাস্টোসিন টাইমে আপনার তখন হচ্ছে কোল্ড এজ ছিল, তখন হচ্ছে পানির সমুদ্রের পানির স্তর আপনার হচ্ছে 120 মিটার নিচে নেমে যায়। তখন আমাদের এখনকার যে বঙ্গোপসাগরের যে মহিষপান বিশাল, সেটা ছিল আমাদের এই যে এখন যে বাংলাদেশ ফ্লাড প্লেন, তো সেখানে প্রচুর বৃষ্টিপাতে সেই মিঠা পানিগুলা ভূগর্ভের মধ্যে সেটা স্টোর হয়ে রয়েছে। তো ভবিষ্যতে আমাদের টেকনোলজি ইমপ্রুভ করলে আমরা হয়তো স্বল্প খরচে সেই বঙ্গোপসাগরের তলদেশ থেকে আমরা মিঠা পানি তখন আমাদের হয়তো আনতে হবে, এবং এদিকেও আপনার মানে আমাদের ভূগর্ভের যেখানে ল্যান্ড এরিয়া সেখানকার ইউজটা যদি আমরা কমিয়ে দিই তাহলে একটা ব্যালেন্সে একটা থাকবে। তার মানে আমাদের আসলে আগামী 100 বছরের সামনে মাথায় রেখে আমরা 2, 4, 5, 10 বছরের কথা চিন্তা না করে দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা
এবং এর সাথে আমাদের ইন্ডাস্ট্রিতে কতটুকু পানি ব্যবহার হচ্ছে, হাউস হোল্ডে কত ব্যবহার হচ্ছে, এগ্রিকালচারে কত আপনার হচ্ছে ইরিগেশনে ব্যবহার হচ্ছে, এটা একটা ওয়াটার বাজেট তৈরি করতে হবে। এবং সেই বাজেট অনুযায়ী আমাদের ভবিষ্যতে ওয়াটার ক্রাইসিস, যেহেতু রিচার্জিং রেটটা খুবই কম, সেটাকে হিসাব করে সেই বাজেটটা তৈরি করতে হবে এবং সেই ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে হবে এবং ব্যবহারটা সেইভাবে সীমিত রাখতে হবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, এই যে বিষয়গুলো দেখলাম, যে এখন আপনার ধরেন যে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের একটা নদীমাতৃক দেশ, ছোটোবেলা থেকে বই পুস্তক পড়ে আসছি, আমাদের এত নদী নালা, খাল বিল, সেই দেশে এখন পানির এই সংকট, এখন নদীতে দূষণ, দখলের কবলে, কিভাবে মানে আপনার চিন্তা কি? দেখুন, এখানে একটা হলো যে টেকনোলজিক্যাল ফ্রন্টে আমরা কি করতে পারি কৃষির, আরেকটা হলো যে পানির অপচয় কিভাবে আমরা কমাতে পারি এবং পানির সারফেস ওয়াটারটা কিভাবে বেশি করে ধরে রাখতে পারি এবং ভূগর্ভস্থ পানি কতটা কম আমরা উত্তোলন করতে পারি। এইটা হলো পানির অর্থনীতির দিক। এখন আমাদের এখানে যে আপনি বললেন যে নদী নালার দেশ, তো সারফেস ওয়াটার তো দিনের পর দিন কমে যাচ্ছে। তার কারণ হলো যে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং নদীর গভীরতা কমে গেলে স্বাভাবিকভাবে পানি থাকে না। আর যখন এরকম বড় ধরনের খরা হয় তখন পানি একেবারেই তলানিতে চলে যায়। আমাদের যে পুকুরগুলো আছে, ডোবা আগে যত ছিল এগুলো নাই, ভরে দেয়া হচ্ছে এবং সেখানে বাড়ি ঘর হয়ে যাচ্ছে। তো এগুলো যদি আমরা আরেকটু গভীর করে রাখতে পারি তাহলে পানি বেশি করে, রেইন ওয়াটার হারভেস্টের কথা যেটা বলা হলো, সেটা হয়তো বেশি করে আমরা ধারণ করতে পারবো। আরেকটি হলো যে জলাধার নির্মাণের কথা আমরা অনেক বলি, কিন্তু জলাধার নির্মাণ করা এবং রেইন ওয়াটার কীভাবে আমরা ধরে রাখতে পারি সেটার প্র্যাকটিক্যালি সেটা খুব কমই আমরা এই বিষয়টাকে ধারণ করেছি, অবলম্বন করেছি। এরকম অনেক কথা শোনা যায় যে ছাদে পানি ধরে রেখে সেটাকে দীর্ঘদিন ধরে রাখা যায়, ব্যবহার করা যায়, কিন্তু এগুলো যদি খুব প্রচলিত এক্সাম্পল কি আছে, মানে বিভিন্ন দেশে এরকম হচ্ছে? এরকম হয় 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 মানে বিশেষ করে রেইন ওয়াটারটা এটা ধরে রাখার বুড়ি বুড়ি ইয়ে আছে, সুযোগ আছে, বুড়ি বুড়ি ব্যবহারের দৃষ্টান্ত আছে। যেটা নয়ম ওয়ারা বললেন যে 7 দিন যেখানে বৃষ্টি হচ্ছে রাজস্থানে, সেখানে এগুলো তো হচ্ছে, আমাদের 7 মাস বৃষ্টি হচ্ছে, তারপরে তো আমরা অপচয়টা রোধ করা, ব্যবহারটা কমানো, এটা একটা প্রধান ইয়ে। দেখেন, বাংলাদেশ খুবই খাদ্য সংকটের দেশ, তারপরেও আমরা প্রায় 82 কেজি জনপ্রতি আমরা খাদ্য অপচয় করি। বিশ্বের যে কোনো উন্নত দেশের চাইতে আমরা বেশি খাদ্যের অপচয় করি। এটা আমাদের ইগনোরেন্স। এটা আমরা যদি জানতাম তাহলে এটা হয়তো করতাম না। ঠিক তেমনিভাবে দেখা যাবে পানিও আমরা অপচয় করি, পানিরও বিশাল অপচয় করি। কাজে এটা অপচয়টাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমি কারিগরি দিক থেকে কৃষির আমরা কি করতে পারি। দেখেন, আমরা কিন্তু খরা সহিষ্ণু জাত উদ্ভাবনের চেষ্টা করছি এবং কিছু কিছু খরা সহিষ্ণু ধান, গম এবং আরও অন্যান্য ভুট্টা এগুলো উদ্ভাবিত হয়েছে। তো এইগুলোর উপরে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এখন আমরা প্রায় 3টা ফসল করি, এখন দেখতে হবে যে কত কম পানি ব্যবহার করে আমি তো এর আগে একটা লেখা পড়ছিলাম যে 1 কেজি ধান বা চাল উৎপাদন করতে যে পরিমাণ পানি খরচ হয়, ওই পানি যদি হিসাব ধরা হতো তাহলে আমাদের আর ভাত চাল কিনে খেতে হতো না আর কি। মানে এত পরিমাণ পানি, এখন পানির দামটা যদি ধরা হতো। এইটা আমাদেরকে ভ্যারাইটিয়াল ডেভেলপমেন্ট এইটা এখন করতে হবে। এবং এই ক্ষেত্রে যেমন আমাদের যে দক্ষিণাঞ্চলে যে বন্যা এবং লবণাক্ততা, কচরা লাগা, এইগুলোর জন্য কিন্তু আমরা অনেক জাত উদ্ভাবন করেছি এবং লবণাক্ততা সহিষ্ণু জাত এখন অনেকগুলোই আছে এবং এটা ব্যবহার করছে আমাদের চাষি পর্যায়ে চলেও গেছে। কিন্তু খরা সহিষ্ণু জাত ততটা বেশি আমরা আগাইনি। তো এইখানে আমাদের গবেষণার গুরুত্ব দেওয়া দরকার। আরেকটি বিষয় হলো যে এটা শুধু আমরা
ক্রপের ক্ষেত্রে আমরা চিন্তা করি, কিন্তু এইটা যে আমাদের হাঁস মুরগি, আমাদের মৎস্য, এসব ক্ষেত্রেও যে আমাদের গবেষণা করা দরকার এবং এখানেও যে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, এটাও বোধহয় আমাদের আলোচনার বিষয় হতে পারে। অনেক ধন্যবাদ গহন। ওয়ারা, আপনি বলছিলেন যে এখন এই যে যেমন লবণাক্ত যে আরেকটা প্রবলেম, মানে যদি আমাদের ভূগর্ভস্থ পানি স্তর নেমে যায় তো সেখানে লবণাক্ত মানে সমুদ্রের পানি বা এইভাবে যদি হয় সেটা তো আরেকটা বিপদ। অবশ্যই লবণাক্ত তো বাড়ে আমাদের জ্যামিতিক হারে, 1, 2, 3 করে না, 2 থেকে 4, 4 থেকে 16 এইভাবে তার বাড়ে। এবং আমাদের যশোরের অভয়নগর এবং গোপালগঞ্জ পর্যন্ত এখন লবণাক্ত পানি এসেছে। গোপালগঞ্জের মাটির নিচে কোনো মিষ্টি পানি নাই, তারা মধুমতির পানি ব্যবহার করছে, সেটাকে করে। বাংলাদেশের সবচেয়ে বড় যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট, এটা গোপালগঞ্জে, এখন তারা এই পানিটা খাচ্ছে। এটা কিন্তু এটা তো সীমিত, এটা কতদিন চলবে আমরা যদি এর বাইরে না যাই। আর আরও নিচে যদি যান, যেটা আমি গত সপ্তাহে গিয়েছিলাম মংলা এবং দাকব অঞ্চলে, সেখানে ভয়াবহ অবস্থা, প্রতি ফোঁটা পানি মানুষকে কিনে খেতে হচ্ছে এবং এটা দাম বাড়ছে। আগে যেখানে 25 পয়সা করে ছিল, আজ থেকে 10 বছর আগে যখন প্রথম রিভার্স অসমোসিস চালু হয়েছিল 25 পয়সা করে, এখন সেটা প্রায় 2 টাকা। এবং মানুষের আয়ের একটা বড় অংশ, প্রায় 40% অংশ এই সুপেয় পানির জন্য খরচ করছে তারা, ওখানকার মানুষ। এখন আয়ের 40% তো আফ্রিকার অনেক দেশের মানুষকে খরচ করতে হয় না, যেটা আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে 5টা জেলায় এবং 17টা উপজেলায় এটা 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 এখন এই অবস্থা হচ্ছে। এবং মানুষ ওখানে আছে, নিতান্ত কোথাও যাওয়ার জায়গা নেই তাই আছে, নাহলে তারা অন্য জায়গায় চলে যেত। এবং থেকে মাইগ্রেশনের হার অনেক বেড়ে গিয়েছে, মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, জমি ফেলে যাচ্ছে, এবং সেটা একটা বড় সংকট। এবং খুব ইমিডিয়েটলি এইটাকে আমাদের মোকাবেলা করতে হবে। ওখানে যেটা আগে ছিল যে রেইন ওয়াটার হারভেস্ট হতো, গোলপাতার ঘর ছিল, পানিটা ধরে রাখতো, এখন যদি আপনি যান ওখানে সবাই অ্যাসবেস্টারের ঘর করেছে। কারণ ওই গোলপাতার ঘর, আমরা সিডরের পরে যে গোলপাতার গাছ কাটা বন্ধ করে দিলাম, বললাম যে সুন্দরবনকে তার মতন থাকতে দাও, কিন্তু কিছু কিছু গাছ আছে যা মানুষের স্পর্শ লাগে, গোলপাতা তার মধ্যে একটা, আমাদের নারকেল গাছের মতন বছরে 1বার 2বার ঝুলাইতে হয়, সেটা হয় নাই। ফলে এখন মানুষ যে হাউজিং মেটেরিয়াল হিসেবে ব্যবহার করছে অ্যাসবেস্টার। অ্যাসবেস্টার ইজ এ ভেরি ক্যান্সারাস, এটা পৃথিবীর অনেক দেশে টোটালি ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষের উপায় নাই, তারা সেটাই ব্যবহার করছে। এবং ওই পানিতে ধরে রাখা খাওয়া তো যাবে না। এটা নিয়ে আমাদের আসলে গবেষণা করতে হবে, আমাদের একটা পথ বের করতে হবে যে উপকূলীয় অঞ্চলে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের নিরাপদ পদ্ধতি কি হতে পারে, এবং সেটা যত দ্রুত করা সম্ভব এটা আমাদের করতে হবে। সেটা লং টার্ম, শর্ট টার্ম চিন্তা করে করতে হবে, কিন্তু আমাদের প্রায়োরিটি দিতে হবে। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, এই যে সমস্যাগুলো সরকার কি উদ্যোগ নিচ্ছে, আপনি কি কোনো উদ্যোগ দেখছেন, বা সরকার এটাকে তাদের অগ্রাধিকারে রাখছে কিনা? দেখেন, এখানে দুটো, একটা হলো যে আমরা সাধারণ জনগণ কি করতে পারি, কৃষকরা কি করতে পারে, আর সরকার কি করতে পারে। এখানে সাধারণ মানুষের জন্য যে কথা, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট, অভিযোজন করা এবং খাপ খাইয়ে নেওয়া। এটা কিন্তু যুগের পর যুগ ধরে আমাদের এই সমস্যা আমরা দেখছি এবং মানুষ তার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। সাম্প্রতিককালে যেটা আমি বলতেছিলাম যে নতুন নতুন ভ্যারাইটি, ফসলের ভ্যারাইটি উদ্ভাবন করছে এবং আমরা সেটার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি। ঠিক তেমনিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, পানির ব্যবহারে, চালচলনে আমাদের এটা খাপ খাইয়ে নিতে হবে। এটা হলো আমরা সাধারণ মানুষ যেটা আমরা করতে পারি। আর সরকারের দিক থেকে হলো যে আসলে আমাদের এর জন্য অনেক বেশি গবেষণা করা দরকার। এটা আমাদের কৃষির ক্ষেত্রে হোক বা ইন্ডাস্ট্রির জন্য তো প্রচুর পানি ব্যবহার হয়, যে কিভাবে কম পানি ব্যবহার করে অধিক লাভবান আমরা হতে পারি, উৎপাদন অনেক বেশি বাড়াতে পারি। তো এই দিকটাও দেখতে হবে এবং এর জন্য অবশ্যই আমাদেরকে বরাদ্দ বাড়াতে হবে। এই ক্ষেত্রে যে গবেষণার জন্য, এবং শুধু গবেষণা করলে তো হবে না, এই গবেষণার ফলাফলটা আমার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য সম্প্রসারণ অ্যাক্টিভিটি, এই দুটো ক্ষেত্রেই আমাদেরকে আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং নীতিগুলো এমন হতে হবে যাতে করে এটা সহায়ক হয়। তো
তো এইটা যদি আমরা করতে পারি এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি সাধারণ মানুষের মাঝে, তাহলে অভিযোজন কর্মসূচিটা অনেক দূরে গিয়ে যাবে এবং সমস্যাটা অনেকটাই কমে আসবে। জি, অনেক ধন্যবাদ। শেষ করব গভর্নর নাঈম ওয়ারা আপনার কথা দিয়ে। আপনি বলছিলেন যে বৃষ্টির পানি ধরে রাখা, এই উদাহরণ আপনি রাজস্থানের উদাহরণ দিয়েছেন, যেখানে 7 দিন মাত্র বৃষ্টি হয় সেটা করেছে। আমাদের এখনই যে এই উদ্যোগটা নেয়া, এখানে কিছু কিছু আমি যতটা বুঝতে পারছি যে কিছু আছে সচেতন করা, কিছু উদ্যোগ নেয়া, মানুষকে জানানো যে আমরা যে আসলে এত অপচয় করছি, আমি কি আসলে আদৌ জানি যে আমি আসলে পানিটা এত অপচয় করছি, এতে যে কত ক্ষতির কারণ হচ্ছে আমার এবং আমার পরবর্তী বংশধরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি এই অপচয়ের কারণে। এই সচেতন করা এবং সরকারের অগ্রাধিকারে আনার জন্য কি করা উচিত? সচেতন আসলে সাধারণ মানুষ খুবই সচেতন। তারা যেহেতু তাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে, সে তার কনজামশন কমাচ্ছে, সে একটু কম পানি দিয়ে ধানটা কীভাবে করা যায় সেগুলো করছে। সমস্যা হচ্ছে আমাদের যাদের অনেক টাকা পয়সা আছে, যারা বৈষম্যের একেবারে আকাশে বসে আছে, মনে করছে আমার টাকা দিয়ে আমি সবই। বাংলাদেশ পানি আমদানি করে খায়, এটা তো জানেন, সে পেপারে দেখেছেন। আপনি চিন্তা করেন কিভাবে আমরা অপচয় করছি। এই টাকাগুলো কিন্তু আসছে, আমাদের বৈদেশিক মুদ্রা আসছে, যারা মক্কা মদিনার রাস্তায় ঝাড়ু দিচ্ছে কত কষ্ট করে এই গরমের মধ্যে, সেই টাকা দিয়ে আমি সিঙ্গাপুর থেকে পানি নিয়ে এসে এখানে বসে খাচ্ছি। মানে এইদেরকে সচেতন করবেন কিভাবে? একটা আইন করতে হবে এবং খুবই কঠোরভাবে এই আইনগুলো প্রয়োগ করতে হবে যে পানির অপচয় করা যাবে না। একবার হলো আমাদের যখন বিদ্যুতের ঘাটতি ছিল, প্রত্যেক হাই রাইজ বিল্ডিংয়ে আমাদের সোলার বসানো হয়েছিল। এটাও কাজ করে না, কিন্তু প্রত্যেকেই বাধ্য হয়েছে সোলার বসানোর জন্য। তারা ঠিক একইভাবে আমাদের রেইন ওয়াটার হারভেস্টিংয়ে একটা ব্যবস্থা সবাইকে রাখতে হবে, নাহলে বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এগুলো করতে হবে। কিছু কিছু জায়গায় আমাদের খুব শক্তভাবে কিছু নিয়ম কানুনের প্রয়োগ করতে হবে এবং কিছু উদাহরণ তৈরি করে দেখাতে হবে যে না, এটা কাজ করে, এটা হতে পারে। যত হোস্টেল হচ্ছে, যে ধরেন আমি যে মংলার কথা বললাম, ওখানে এখনও অনেক বিল্ডিং হচ্ছে, কোনো বিল্ডিংয়ে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের কোনো রাখার নেই। খুব অল্প খরচ করে বিল্ডিং তৈরি করতে যত খরচ হচ্ছে তার 2% খরচ করলে, 1% খরচ করলে বিদ্যুৎ মানে রেইন ওয়াটার হারভেস্টিং ওখানে আনা সম্ভব ছিল। এগুলো করা হয়নি। এগুলো আমাদের ইমারতের নকশার ভিতরে অবশ্যই থাকতে হবে। যারা ইমারতের নকশা পাশ করবে তারা আগে দেখবে এটা আছে কিনা, তারপরে গিয়ে দেখবে এটা কাজ করছে কিনা। আমাদের ওই যে সোলারের মতন না, গিয়ে আর কেউ টেস্ট করেন এটা আসলে কানেকশন আছে নাকি, ব্যাটারিগুলো আছে নাকি, মিছি রান্না করে ছোটোবেলায় খাওয়ার মতন করে খাইয়ে দিচ্ছে আমাদের। তো সেটা একটু দেখতে হবে এবং এটা একটা নিয়মিত মধ্যে রাখতে হবে, মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। তাহলে হয়তো আমরা একটা ব্রেক থ্রুর মধ্যে যেতে পারবো। আর সাবমার্জিবল যে ইয়েগুলো বসানো হচ্ছে, ট্যাঙ্ক, ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে, এটা খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো জেলা শহরে যাবেন, মিউনিসিপ্যালিটিকে 8 থেকে 18,000 টাকা দিলে একটা অনুমতি পাওয়া যায় এবং তারা এখন হাই রাইজিং বিল্ডিং করছে এবং সেখানে তারা বসিয়ে ফেলছে। কুষ্টিয়া শহরের নদীতে পানি নাই, কিন্তু আপনি 2 লিটার 3 মিলিমিটার পানি হলে হাই রোডের উপর পানি জমে যাচ্ছে। মানে পানি বেরোনোর রাস্তা নাই, কিন্তু আর নিচে পানি যাচ্ছে না। এটা খুবই ব্যাপার, চিন্তার ব্যাপার। এই কাজগুলো আমাদের করতে হবে, যেটা শহীদুল্লাহ হলে করা হয়েছে। শহীদুল্লাহ হলে শুধু যে পানিটা রিটেনশন হচ্ছে তা কিন্তু না, ওখানে সবচেয়ে বড় যে কাজটা হয়েছে সেটা হলো জলবদ্ধতা বন্ধ হয়েছে। শহীদুল্লাহ হল কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের মধ্যে একটু নিচু ছিল, অল্প বৃষ্টি হলেই পানি জমতো, সেখানে হয়নি। এবার উল্টো হয়েছে, এবার অন্যান্য নতুন হলগুলোতে পানি আটকেছে, কিন্তু ওখানে হয়নি। তো এটা একটা পরিষ্কার উদাহরণ। এটা কেন আমাদের আরবান সেটেলমেন্টে যারা আছে, যারা প্ল্যান করছে, তারা নিচ্ছে না, আমি বুঝি না। এটা নিতে হবে এবং এইভাবে আমাদের আগাইতে হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম এবং গওহর নাঈম ওয়ারা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, অনলাইনে ছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন বিশেষজ্ঞদের কথা যে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার ঝুঁকি কতটা, এখনই আমাদের সচেতন হতে হবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা কৃষিকাজের সাথে যারা যুক্ত, তারা নিজেরাই ভুক্তভোগী, তারা তো নিজেরা নিজেদের মতো করছেন। আমরা যারা পানি অপচয় করি সেদিকে যেমন নজর দেওয়া দরকার। আমাদের আগামী প্রজন্মের জন্য যদি আমরা একটা বাসযোগ্য পৃথিবী বা বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আইনের কথা এসেছে, সেটা সরকার অবশ্যই সেদিকে নজর দেবেন, কারণ আগামী দিনে
আমাদের যে বিপদ আরও না বাড়ুক সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন।